প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশবিদ্যা অনার্স প্রথম বর্ষ। বিষয়ের শিরোনাম ভূগোল ও পরিবেশের সাথে পরিচিতি। বিষয় কোড 213201। অধ্যায় 3, ভৌগোলিক জ্ঞান ও ধারণাগুলো বিকাশের সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর থেকেই জ্ঞান বিজ্ঞান এর চর্চা শুরু হয়। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ভৌগোলিক জ্ঞান বিকাশের ইতিহাস মানব জীবনের ইতিহাসের খণ্ডিত অংশ। ভৌগোলিক চিন্তা ও ধারণাগুলো বিকাশের ইতিহাসকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে প্রাচীন যুগ, দ্য অ্যানশিয়েন্ট পিরিয়ড, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগকে আবার 2টি ভাগে বিভক্ত করা যেতে পারে, একটা গ্রিক যুগ, রোমান যুগ। এ পর্যায়ে আমরা গ্রিক যুগের ভৌগোলিক জ্ঞানের বিকাশ সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করব। ভূগোল জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি পৃথিবীর সাথে পরিচিত করে। পৃথিবীতে মানব জাতির আবির্ভাব থেকেই অবচেতনভাবে ভূগোলের যাত্রা শুরু হয়েছে এবং কালক্রমে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে তা ক্রমশ সমৃদ্ধশালী হয়েছে। ভূগোলের এই পথ পরিক্রমার ইতিহাসে গ্রিক যুগ অন্যতম। যেহেতু আমরা গ্রিক যুগ পর্যালোচনা করব, সেহেতু গ্রিক যুগের ভূগোলবিদদের অবদানগুলো আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখব। ভৌগোলিক জ্ঞান বিকাশে গ্রিক যুগ। ভৌগোলিক জ্ঞান বিকাশের ইতিহাস খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে গ্রিক যুগ বলা হয়। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চায় গ্রিকদের অবদান ছিল সবচেয়ে বেশি। গ্রিক পণ্ডিতগণের ভৌগোলিক ধ্যান ধারণা সমূহ অধিকাংশ ক্ষেত্রে নিতান্ত কল্পনা, আবেগ বা ধর্মীয় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত নয়, বরং এই সকল জ্ঞানের মূলে রয়েছে পর্যবেক্ষণ, পরিমাপ এবং গাণিতিক যুক্তি। ভৌগোলিক জ্ঞান বিকাশে গ্রিকদের অসামান্য অবদানের জন্য এই যুগকে ভূগোলের স্বর্ণযুগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রিক পণ্ডিতদের লেখায় প্রধানত 2টি ধারা লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে সাহিত্যিক ঐতিহ্য এবং গাণিতিক ঐতিহ্য। নিম্নে গ্রিক যুগের ভূগোলবিদদের অবদান পর্যালোচনা করা হলো। প্রথমেই আমরা আসি হোমার। গ্রিক মহাকবি হোমার, এই ভদ্রলোক একজন কবি ছিলেন, মহাকবি ছিলেন। এই হোমার ইলিয়াড এবং ওডেসি নামক 2টি মহাকাব্য রচনা করেন। এই হোমারের জন্ম খ্রিস্টপূর্ব 800 শতাব্দীতে। এই ভূগোলবিদ ওডিসি কাব্যে সর্বপ্রথম গ্রিক ভৌগোলিক চিন্তনে সাহিত্যমূলক বর্ণনার সূত্রপাত করেন। এই জন্য অনেকেই বিশ্বাস করেন যে কবি হোমারই হলো ভৌগোলিক চিন্তনের প্রারম্ভিক প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। জ্ঞাত পৃথিবীর বিভিন্ন স্থানের ভূ প্রকৃতির সাহিত্যিক ও কাব্যিক রূপ বর্ণনা প্রদানের মাধ্যমে হোমার ভূগোল পঠন পাঠনের একটি নব্য ধারার সূচনা করেন। ওডিসি কাব্যে তিনি ট্রোজান সমভূমি, ইডা পর্বত, টেনেডোস দ্বীপ এবং এজিয়ান সাগরের বর্ণনা প্রদান করেন। খ্রিস্টের জন্মের বহু আগে তিনি বিভিন্ন ধরনের বায়ু প্রবাহের বর্ণনা দিয়েছেন। তিনি মনে করতেন পৃথিবী একটি বৃত্তাকার সমতল ভূমি, যার চারপাশে সমুদ্র পরিবেষ্টন করে রেখেছে। পর্যায়ে আমরা এখানে একটি কুইজ প্রশ্ন আমাদের
মনে রাখা দরকার সেটি হচ্ছে হোমার রচিত দুটি কাব্য গ্রন্থের নাম লিখো। ইলিয়াড এবং ওডেসি, যেহেতু কুইজ প্রশ্ন পরীক্ষায় আসে। দ্বিতীয় জন থ্যালেস। পর্যায়ক্রমিকভাবে এই ভদ্রলোক খ্রিস্টপূর্ব 640 শতাব্দীতে জন্মগ্রহণ করেন। এজিয়ান সাগরের তীরে অবস্থিত জ্ঞান বিজ্ঞানের তীর্থভূমি মিলেটাস শহর, সেখানে উনি জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম তার গাণিতিক জ্ঞান এবং জ্যামিতিক সূত্রগুলো প্রয়োগ করে ভৌগোলিক বিষয়গুলোকে বেশি সঠিক ও বিজ্ঞান ভিত্তিক করে উপস্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। থ্যালেসের ভৌগোলিক ধারণা এরূপ ছিল, তিনি মনে করতেন বিভিন্ন আকার ও অবস্থায় বিদ্যমান পানি দ্বারা দৃশ্যমান সকল বস্তুর সৃষ্টি হয়েছে। তিনি বিশ্বাস করতেন পৃথিবী গোল, তবে থালার মতো সমতল এবং পানির উপরে ভাসছে। তিনি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে সঠিক ব্যাখ্যা প্রদান করেন। এখানে তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা পোষণ করেন? তৃতীয় নাম্বার যিনি আছেন অ্যানাক্সিমিন্ডার। খ্রিস্টপূর্ব 580 খ্রিস্টাব্দে মিলেটাস শহরে জন্মগ্রহণ করেন। তিনি 2700 খ্রিস্টপূর্বে সুমেরুদের চিত্রের সাহায্যে অঙ্কিত মানচিত্রকে ভিত্তি করে পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেন। তিনি ভূমি থেকে নক্ষত্রের অবস্থান নির্ণয়ের জন্য ব্যাবিলনীয়দের যন্ত্র নোমন এর প্রচলন করেন এবং ঋতুভেদে মধ্যাহ্নে ছায়ার তারতম্য পর্যবেক্ষণ করেন। তিনি থ্যালেসের পানি ধারণা প্রত্যাখ্যান করে নতুন ধারণা প্রদান করেন। তিনি মন্তব্য করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান সকল বস্তু পানি থেকে সৃষ্টি হয়নি, বরং কোনো কোনো একটি মানসিক প্রাবল্য থেকে বিয়োজন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। তিনি এই মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষাকে এপিরন বলে আখ্যায়িত করেন। তদানীন্তন গ্রিক চিন্তা চেতনায় পানীয় এপিরন দ্বৈতবাদ তত্ত্ব ধারণাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবারে আসি আমরা পিথাগোরাস। কালজয়ী গ্রিক পণ্ডিত খ্রিস্টপূর্ব 582 খ্রিস্টপূর্বাব্দে মিলেটাস শহরের উত্তর পূর্বে অবস্থিত সাসোস দ্বীপে জন্মগ্রহণ করেন। পিথাগোরাস একজন অসাধারণ পণ্ডিত ছিলেন। পিথাগোরাসের ভৌগোলিক ধারণা অনেকটা আজকের নিকটবর্তী ছিল। তিনি পৃথিবীর আকার গোলাকার বলে মন্তব্য করেন এবং 10টি গ্রহের অস্তিত্ব ঘোষণা করেন, যে গ্রহগুলো সমকেন্দ্রিক বৃত্তাকার পথে পরিভ্রমণরত। তিনি পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত বলে মনে করতেন এবং সূর্য ও চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে বলে মনে করতেন। হেকাটিয়াস। থ্যালেস এবং অ্যানাক্সিমিন্ডারের তিরোধানের পরে অব্যাহতি পরে খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে মিলেটাস শহরে জন্মগ্রহণ করেন। ফলশ্রুতিতে উত্তরাধিকার সূত্রে তিনি পানীয় এপিরন দ্বৈতবাদ ধারণার অনুগামী ছিলেন। প্রাচীনকালে ভূগোলের ধারণাগুলো অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ছিল। এ ধরনের প্রেক্ষাপটে হেকাটিয়াস মানব ইতিহাসের প্রথম লেখক, যিনি ভূগোল শাস্ত্রের একটি গ্রন্থ রচনা করেছিলেন। তার এই গ্রন্থের নাম দেন তিনি জিওপিরিওডস, যার অর্থ হলো পৃথিবীর বিবরণ। এই গ্রন্থটিকে পৃথিবীর প্রাচীনতম ভূগোল গ্রন্থ হিসেবে মনে করা হয়। এই অসাধারণ অবদানের জন্য হেকাটিয়াসকে ভূগোলের জনক বলা হয়। তিনি তার পূর্ববর্তী ভূগোলবিদদের তুলনায় অনেক বেশি তথ্য পরিবেশন করে আঞ্চলিক ভিত্তিতে তখনকার জ্ঞাত পৃথিবী সম্পর্কে বিবরণ প্রদান করতে সক্ষম হন। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে যে কেন হেকাটিয়াসকে ভূগোলের জনক বলা হয়। তারপরে হেরোডোটাস খ্রিস্টপূর্ব 484 শতাব্দীতে জন্মগ্রহণ করেন। মূলত তিনি ইতিহাস শাস্ত্রের জনক হিসেবে সমধিক পরিচিত। তিনি সর্বপ্রথম ইতিহাসের সাথে ভূগোলের যোগসূত্র স্থাপন করেন। তার মতে পৃথিবীর ইতিহাস ভৌগোলিকভাবে এবং ভূগোলশাস্ত্র ঐতিহাসিক প্রেক্ষাপটে অধ্যয়ন করা আবশ্যক।
হেরোডোটাসের মতে ভূগোল সরবরাহ করে সেই প্রাকৃতিক পটভূমি যেখানে ঐতিহাসিক ঘটনাগুলো সংঘটিত হয়। হেরোডোটাস ঐতিহাসিক ভূগোলের উদ্ভাবন করেছেন এবং সময়ের গতিধারায় ভৌগোলিক পরিবর্তনগুলো কিভাবে আকৃতি ধারণ করে এই ধারার প্রবর্তন করেন। হেরোডোটাস সর্বপ্রথম দ্রাঘিমা রেখা আঁকার কৃতিত্ব দেখান। সুতরাং আমরা বলতে পারি যে ইতিহাসের জনক হলেও প্রাকৃতিক ও মানবীয় ভূগোলে হেরোডোটাসের অনন্য অবদান রয়েছে। এখানে প্রশ্ন, অক্ষ এবং দ্রাঘিমা রেখা কে আবিষ্কার করেন? তারপরের অধ্যায়ে আছে, তারপরের আলোচনায় আছে হিপোক্রাটিস। হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব 460 সালে গ্রিসের কস দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ওয়ান ইয়ার ওয়াটার প্লেসেস নামে একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন এবং এই গ্রন্থে তিনি উল্লেখ করেন যে মানুষের দৈহিক ও বুদ্ধির তারতম্যের সবচেয়ে ভালো ব্যাখ্যা প্রদান করে জলবায়ু। হিপোক্রাটিস সম্ভবত প্রথম চিকিৎসা ভূগোল ধারণার সূচনা করেন। এখন এখানে একটি কুইজ প্রশ্ন থাকতে পারে, হিপোক্রাটিস রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? অথবা ওয়ান ইয়ার ওয়াটার প্লেস গ্রন্থটি কে রচনা করেন? এরপরে অ্যারিস্টটল। মানব ইতিহাসে যে তিনজন দার্শনিক শীর্ষস্থানে অধিষ্ঠিত আছেন, অ্যারিস্টটল তাদের মধ্যে অন্যতম। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 সালে ইজিয়ান সাগরের তীরে অবস্থিত স্ট্রাজিয়া শহরে জন্মগ্রহণ করেন। অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র। তিনি প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হলেও অনেক ক্ষেত্রে তার চিন্তাধারায় সক্রিয়তা লক্ষ্য করা যায়। অ্যারিস্টটলের রচনায় প্রাকৃতিক ভূগোল, গাণিতিক ভূগোল, জ্যোতির্বিদ্যা, সাংস্কৃতিক ও রাজনৈতিক ভূগোলের যে বর্ণনা পাওয়া যায় তা সংঘবদ্ধ এবং স্বতন্ত্র কোনো লেখা নয়। প্রাকৃতিক সামাজিক বিজ্ঞানের বিবরণে প্রাসঙ্গিক বিষয় হিসেবে ভূগোলের বিভিন্ন আলোচনা করা হয়েছে। তিনি সৌরজগৎ সম্পর্কে যে ধারণা করতেন তা মূলত পৃথিবী কেন্দ্রিক। অ্যারিস্টটল মেট্রোলজিকা নামে একটি গ্রন্থ রচনা করেছেন। সেখানে তিনি বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, জলবায়ুর পরিবর্তন, ভূ আলোড়ন, সমুদ্র স্রোত প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এই ধরনের আলোচনা প্রাকৃতিক ভূগোলকে সমৃদ্ধ করেছে। তারপরে ইরাটোস্থিনিস। ভৌগোলিক জ্ঞান বিকাশে যে বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন গ্রিক পণ্ডিত ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিসকে ভূগোলের জনক বলে অভিহিত করা হয় এবং জিওগ্রাফি শব্দটি তিনিই উদ্ভাবন করেন। খ্রিস্টপূর্ব 276 সালে সাইরিন নামক স্থানে প্রথিতযশা এই পণ্ডিত জন্মগ্রহণ করেন। ইরাটোস্থিনিসের ভৌগোলিক অবদান হল তিনি পৃথিবী ও জ্যোতিষ্ক মণ্ডলী সম্পর্কিত সকল জ্ঞানকে সমন্বিত করে বিজ্ঞানের একটি শাখা সংকলন করেন এবং এই শাখাকে জিওগ্রাফি বলে নামকরণ করেন। তিনি পৃথিবীর প্রথম বিজ্ঞানী যিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেন। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই খালি হাতে তিনি পৃথিবীর পরিধি নির্ণয় করেন। ইরাটোস্থিনিস ভূগোলকের বুকে বৃত্তের কৌণিক ধারণাগুলো প্রতিস্থাপন করে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার অঙ্কন করেন। তিনি অক্ষ দ্রাঘিমা রেখার আবিষ্কারক। ইরাটোস্থিনিস অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিন্যাস করে অভিক্ষেপ আবিষ্কার করেন। তিনি প্রথম বিজ্ঞানী যিনি অভিক্ষেপ অঙ্কন করে তার উপর পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। তিনি ভৌগোলিক পর্যবেক্ষণে গাণিতিক পদ্ধতি প্রয়োগের পক্ষপাতী ছিলেন। তার হাতে গাণিতিক ভূগোলের চরম উৎকর্ষতা লাভ করে। তিনি প্রথম ভূ আকৃতি বিদ্যা বা জিওডেসি এর ধারণা প্রদান করেন। তাই ইরাটোস্থিনিসকে পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক ভূগোলবিদ বলা হয়। পৃথিবীর বহু অঞ্চল সম্পর্কে তিনি বর্ণনামূলক গ্রন্থ রচনা করেছেন। এখানে যে দুটি বিষয় না বললেই নয়, তাহলে সেটি হচ্ছে যে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে, তারপরে এই যে ভূ আকৃতিবিদ্যার ধারণা প্রদান করেন কে সর্বপ্রথম। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে অনেক সময় কুইজ প্রশ্ন হিসেবে। তারপরে হিপারকাস ইরাটোস্থিনিসের মৃত্যুর পর গ্রিক পণ্ডিত হিসেবে আলেকজান্দ্রিয়া কেন্দ্রীয় লাইব্রেরির অধ্যক্ষ পদে অভিষিক্ত হন। তার জন্ম সন
অজ্ঞাত হলেও এটি নিশ্চিত যে তিনি খ্রিস্টপূর্ব 140 সালের দিকে সেখানে কর্মরত ছিলেন। হিপারকাস গ্রিক ভূগোলের গাণিতিক ঐতিহ্য অব্যাহত রাখেন। তিনি মূলত একজন খ্যাতনামা গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি ইরাটোস্থিনিস প্রণীত চিত্র অভিক্ষেপের আরো উৎকর্ষতা সাধন করে সর্বপ্রথম গ্রিক পদ্ধতির প্রবর্তন করেন। তাহলে মানচিত্রে গ্রিক পদ্ধতির প্রবর্তন করেন কে? হিপারকাস। হিপারকাস ইরাটোস্থেনিসের মানচিত্র অভিক্ষেপ অঙ্কনের জন্য গাণিতিক পদ্ধতির উদ্ভাবন করেন। এই বিষয়টি ভূগোলশাস্ত্রে হিপারকাসের একটি অনবদ্য অসামান্য অবদান। তিনি স্টেরিওগ্রাফিক এবং অর্থোগ্রাফিক অভিক্ষেপ দুটি আবিষ্কার করেন। হিপারকাসের হাতে ভূগোলশাস্ত্র আরো অধিকতর বিজ্ঞান ভিত্তিক ও টেকনিক্যাল শাস্ত্র হিসেবে পরিগণিত হয়। তারপর পসিডোনিয়াস। গ্রিকদের ভৌগোলিক জ্ঞান বিকাশের ইতিহাস অসমাপ্ত রয়ে যাবে যদি পসিডোনিয়াসের অবদান উল্লেখ না করা হয়। এই মহর্ষি গ্রিক পণ্ডিত যীশুখ্রিস্টের জন্মের অল্প কয়েক বছর পূর্বে জন্মগ্রহণ করেন। ভৌগোলিক জ্ঞান বিকাশে পসিডোনিয়াস গাণিতিক পদ্ধতি প্রয়োগ করেন। পসিডোনিয়াসের ভৌগোলিক অবদান হলো তিনি পুনরায় পৃথিবীর পরিধি পরিমাপ করেন। তার ভৌগোলিক রচনা এরূপ ছিল যে পৃথিবীর প্রান্ত সীমা বিবেচনা করে পশ্চিমে ইউরোপের সমুদ্র উপকূল এবং পূর্বে ভারত, তার উপর সমুদ্র বিরাজমান। তিনি মন্তব্য করেন, পৃথিবীর মরুভূমিগুলো নাতিশীতোষ্ণ বলয়ে কর্কটক্রান্তির কাছে অবস্থিত এবং সেখানে সর্বাধিক তাপমাত্রা বিরাজ করে। উপরে উল্লেখিত মনীষীগণ ছাড়াও প্রাচীন গ্রিকের আরো অনেক পণ্ডিত ব্যক্তি দার্শনিক ভূগোলে অবদান রাখতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, অ্যানাক্সিমিনাস, আলেকজান্ডার দি গ্রেট, হিপোক্রেটাসের নাম প্রমুখ উল্লেখযোগ্য। প্রাচীন গ্রিকরাই ছিল পৃথিবীর সর্বপ্রথম জ্ঞানভিত্তিক আধুনিক জনগোষ্ঠী। গ্রিক পরবর্তী সময়ে পৃথিবীতে যত প্রজন্ম এসেছে তারা শ্রদ্ধা করে স্মরণ করবে গ্রিকদের, কারণ আজকের আধুনিক সভ্যতার বীজ সর্বপ্রথম গ্রিকরাই বপন করেছিল। ভৌগোলিক জ্ঞান বিকাশে গ্রিকদের অবদান ভূগোল বিষয়কে যেমন সমৃদ্ধশালী করেছে, তেমনি এর ক্রমোন্নতির শুভ সূচনা করতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অধ্যায় থেকে বা এই আলোচনা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, রচনামূলক প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন এইরকম হতে পারে যে আধুনিক ভূগোলের বিকাশে বা ভৌগোলিক জ্ঞান বিকাশে গ্রিকদের অবদান পর্যালোচনা করো। এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। আর এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন থাকতে পারে 3 নম্বরের জন্য, যে পিথাগোরাসের অবদান আলোচনা করো, হেরোডোটাসের ভৌগোলিক অবদান আলোচনা করো, অ্যারিস্টটলের ভৌগোলিক অবদান আলোচনা করো। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে। আর কুইজ হিসেবে থাকতে পারে বিভিন্ন লেখকের যে স্ব উদ্ভাবন লেখা এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকতে পারে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। করোনা ভাইরাসের এই মহামারীর সময় ঘরে থাকবে, সুস্থ থাকবে। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। ধন্যবাদ সবাইকে।